ক্লাস স্টার্ট করে দেই। এক মিনিট পরে স্টার্ট করব। আজকের ক্লাসে আমরা গত ক্লাসে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন দেখেছিলাম। আজকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখব, এটা হচ্ছে ফলিং বডি প্রবলেম। তো a skydiver equipped with parachute and other essential equipment falls from the rest. একটা স্কাইডাইভার কি করলো falls from the rest toward the earth, অর্থাৎ একটা স্কাইডাইভার কি করলো প্যারাশুট সহ পৃথিবীর দিকে মানে মাটির দিকে কি জাম্প দিল বা ফল করতেছে। এমন সময় কি হলো, the total weight of the man plus the equipment is 160 pound। তাহলে ইকুইপমেন্ট সহ তার ওই লোকটার টোটাল ওয়েট হচ্ছে 160 পাউন্ড। বিফোর দ্য প্যারাশুট ওপেন্স, প্যারাশুট ওপেন হওয়ার আগে পর্যন্ত দ্য এয়ার রেজিস্ট্যান্স is numerically equal to half v, অর্থাৎ প্যারাশুট ওপেন হওয়ার আগে পর্যন্ত তার কি ছিল, এয়ার রেজিস্ট্যান্স ছিল half v। ওকে, where v is the velocity, velocity হচ্ছে in feet per second। তারপর হচ্ছে প্যারাশুটটা ওপেন হলো, দ্য প্যারাশুট opens 5 সেকেন্ড আফটার দ্য ফল বিগিনস, অর্থাৎ ফল বিগিন হওয়ার 5 মিনিট পরে প্যারাশুটটা ওপেন হলো। আফটার ইট ওপেন্স, যখন এটা ওপেন হলো, আফটার ইট ওপেন্স দ্য এয়ার রেজিস্ট্যান্স ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু 5/8 v স্কয়ার। যখন প্যারাশুটটা ওপেন হলো তার এয়ার রেজিস্ট্যান্সটা তখন হয়ে গেল 5/8 v স্কয়ার। তার মানে 5 সেকেন্ড আগে, অর্থাৎ প্যারাশুট যখন ওপেন হওয়ার আগে পর্যন্ত তার ভেলোসিটি ছিল হাফ ভি, মানে এয়ার রেজিস্ট্যান্স ছিল হাফ ভি, আর যখন প্যারাশুটটা ওপেন হলো তারপর থেকে এয়ার রেজিস্ট্যান্স হয়ে গেল 5/8 v স্কয়ার। ওকে, আমাদের যেটা করতে হবে, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য স্কাইডাইভার বিফোর দ্য প্যারাশুট ওপেন্স। তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন হচ্ছে আফটার দ্য প্যারাশুট ওপেন্স, প্যারাশুট ওপেন হওয়ার পরে তার ভেলোসিটি কি। প্যারাশুট ওপেন হওয়ার আগে পর্যন্ত তার ভেলোসিটি কি ছিল, প্যারাশুট ওপেন হওয়ার পরে তার ভেলোসিটি কত সেটা আমাদেরকে বের করতে হবে, কারণ দুটো ভেলোসিটির মধ্যে পার্থক্য অবশ্যই হবে। প্যারাশুট ওপেন হওয়ার আগে ভেলোসিটি একরকম থাকবে, আবার যখন প্যারাশুটটা ওপেন হয়ে গেল তখন ওই লোকের ভেলোসিটি ডিফারেন্ট হবে। তো আমাদের এই দুইটা ডিফারেন্ট ভেলোসিটি আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই চলে যাই, যেহেতু আমাদের প্রথমে ফর্মুলেশন করতে হবে, অর্থাৎ আমরা আগে ফর্মুলেশন করে নিই, ফর্মুলেশন করে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে we choose the positive x-axis, x-axis vertically downward, with origin at the point where the fall began, অর্থাৎ যেখান থেকে ফলটা শুরু হয়েছিল, লাভ দিল, ওই পয়েন্টটাকে আমরা অরিজিন ধরে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আমরা ধরে নিলাম এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এখন প্রবলেমের যে স্টেটমেন্টটা সেটা আমাদের সাজেস্ট করতেছে যে আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করে নিব। প্রথম পার্টটা কি, একটা হচ্ছে এ বিফোর দ্য প্যারাশুট ওপেন, opens, and B, আমাদের পার্ট বি হচ্ছে আফটার দ্য প্যারাশুট ওপেন। So we first consider the problem A, problem A. So before the parachute open,
opens, the forces acting upon the skydiver আর ফোর্স গুলো কি কি? নাম্বার 1 প্রথম হচ্ছে F1 টা কি? F1 হচ্ছে 160 পাউন্ড। এটা কি? ইটস ওয়েট। এটা পজিটিভ আমি কেন দেখলাম? which acts vertically downward hence সেই জন্য আমরা লিখলাম hence it is positive। হ্যাঁ, এখন পরের ফোর্সটা কি? এয়ার রেজিস্ট্যান্স। F2 প্রশ্নে দেয়া আছে যে এটা হচ্ছে নিউমেরিক্যালি ইকুয়ালস টু হাফ ভি। তো পরের ফোর্স হচ্ছে আমার F2 আমি সরাসরি লিখতে পারি মাইনাস হাফ ভি। কেন? সেটা হচ্ছে which acts upward। হ্যাঁ, which acts, সরি এখানে লিখি এয়ার রেজিস্ট্যান্স which acts upward সেই জন্য আমরা কি লিখলাম? নেগেটিভ লিখলাম। ওকে, তাহলে from Newton's second law, আমরা জানি F equals m, ma equals F আমি লিখলাম m, a লিখবো কি dv by dt, আর F হচ্ছে F1 plus F2। ওকে, m আমরা বের করে নিই। আমরা জানি W equals to mg, m কি হবে? W by z, W হচ্ছে তার ওয়েট দেয়া আছে 160, আর যেহেতু ব্রিটিশ সিস্টেম 160 দেওয়া আছে পাউন্ডে, তাহলে জি ধরতে হবে আমাকে 32, তার মানে কত আসতেছে? 5। তো m এর জায়গায় আমি কত লিখবো? 5 dv by dt, আর হচ্ছে 160 মাইনাস হাফ v। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এটা হয়ে গেল। এখন আমাদের হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তো ইনিশিয়ালি কি হবে? সিন্স দ্য skydiver was initially at rest, তো ইনিশিয়ালি যে সে রেস্টে ছিল, তো v equals to 0 হবে when t equals to 0। thus problem A is formulated as follows। সেটা কি? সেটা হচ্ছে 5 dv by dt equals to 160 মাইনাস এর হাফ v, আর v0 equals to 0। তাহলে আমার হচ্ছে প্রবলেম এ যেটা ফর্মুলেট হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি প্রবলেম বি তে। নাও we turn to the formulation of problem B. তো consider problem B, B যদি কনসিডার করি সেক্ষেত্রে আমাদের কি হবে? after the parachute opens, the forces acting upon the skydiver, ম্যাম ওইটা বইয়ের কত নং পেজে পাওয়া যাবে? পেজ নাম্বার 82। আর এখানে সরাসরি লিখে ফেলি F1 হচ্ছে 160
আগের মতোই f1 f2 হচ্ছে -5/8 b স্কয়ার। এটা হচ্ছে নেগেটিভ কেন হবে? এয়ার রেজিস্ট্যান্স which acts vertically upward, আর এটা হচ্ছে ওয়েট which acts vertically downward, সেখানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে পারি, এখানে আমরা f = ma থেকে আমরা তৈরি করতে পারি যে m dv/dt equals to কত আসতেছে f1 plus f2। তো সরাসরি আমি যদি মানগুলো বসাই, m এর মান 5, f1 160 minus 5/8 b স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি 5 dv/dt 160 minus 5/8 b স্কয়ার। এখন আসো ইনিশিয়াল কন্ডিশন। Since the parachute opens 5 seconds after the fall. Begins, we have b equals to v1, ঠিক আছে, when t equals to 5, তো t যখন 5 তখন v equals to v1। আমরা v1 এর মান 5 সেকেন্ড পরে যে ভেলোসিটিটা হবে সেটা আমরা জানি না, এটা আমরা বের করে নিব প্রবলেম যখন সলভ করব। তাহলে আমাদের পরের ফর্মুলেশনটা কি হলো? তাহলে পরের ফর্মুলেশন হবে মানে a b এর জন্য আমার হচ্ছে 5 dv/dt equals to 160 minus 5/8 b square, b5 equals to b1। এই হচ্ছে আমার b এর ফর্মুলেশন। আমার ফর্মুলেশনের কাজ শেষ। আমরা তাহলে আবার দুইটা পার্টকে আলাদা আলাদা করে সলিউশন করব। তো সলিউশন, আমরা প্রথম সলিউশনে চলে আসি, সেটা হচ্ছে প্রবলেম এ, ঠিক আছে। 5 dv/dt equals to 160 minus half b। আমরা এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ভেরিয়েবল সেপারেবল করা। তো তার আগে আমরা কি করি, 5 dv/dt এটা এলসিএম নিয়ে নিই, 2 যদি হয় তাহলে 320 মাইনাস b, ওকে 5 dv/dt এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, b minus 320 upon 2। তো আমার আসতেছে হচ্ছে dv/320 b minus 320 equals, এটা আসবে হচ্ছে আমার -1/10 dt। আমার ভেরিয়েবল সেপারেবল হয়ে গেল। আমরা এখন কি করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং করলে এখানে আমার একটা লন b minus 320, আর এখানে আসবে হচ্ছে -1/10 t প্লাস এখানে বেরি c0। এখন লন যদি তুলতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, কি নিতে হবে? আমরা জানি e ln x, তাই যদি নেই তাহলে আবার হবে b minus 320 equals to e to the power minus t/10 plus c0। এখান থেকে আমরা লিখবো b minus 320 equals c1 e to the power minus t/10। সেকেন্ড লাইনে কি করছেন ম্যাম? e to the power একটু চলো c0 বলো কোন লাইনটা, এটা? হ্যাঁ ম্যাম, সেকেন্ড। হ্যাঁ আচ্ছা ওকে, আমি বলি, আমরা জানি e ln x equals to x when x is greater than 0, হয় for all x greater than 0 এর জন্য এটা একটা ফর্মুলা, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, তো তুমি যদি উভয় পক্ষে e নাও, এখানে e নাও তাহলে e ln, এখানে e নাও, উভয় পক্ষে তো আমি e নিয়ে নিলাম, বাকি দুটাকে পাওয়ার হিসেবে উপরে রেখে দিলাম e এর। হ্যাঁ উপরে রেখে দিলাম। তাহলে e ln x এর জায়গায় আমার এটা চলে যাবে, বুঝছি। e ln x is equal to x, তো এটা হচ্ছে x। এখন বুঝছো? ওকে, তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমার টার্গেট হচ্ছে v বের করা। তো এখান থেকে আমাকে কি করতে হবে, c টা বের করে নিতে হবে, কারণ আমরা জানি অ্যাপ্লাইং দ্য ইনিশিয়াল কন্ডিশন, এখানে আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব।
তার আগে আমি ভিটাকে ইয়ে করে নিই। ভি ইকুয়ালস টু, তাহলে আমার কত দাঁড়াবে? 320 প্লাস C1 plus C1 e to the power minus t by 10. এখন applying the initial condition. Applying the initial condition. Initial condition. Initial condition টা কি? When v equals to 0, when t equals to 0. এটা আমরা বসাবো। তো v এবং t এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে C1 কত আসবে? t 0, তার মানে e to the power 0, আবার v 0, তাহলে C1 plus 320, তাহলে আমার C1 কত দাঁড়াবে? মাইনাস 320, ঠিক আছে? এখানে t এর জায়গায় 0 বসাই, e to the power 0 মান 1, তার মানে C1 এর এখানে কিছু থাকতেছে না, প্লাস C1 plus 320 equals to 0, তার মানে C1 equals to minus 320। এখন এইটা এই পাশে আমরা ইয়ে করি, C1 এর মানটা যদি বসাই তাহলে কত আসবে? 320 মাইনাস 320 e to the power minus 320, এখান থেকে আমি 320 কমন নিয়ে নিলাম। তাহলে আমার v দাঁড়াচ্ছে হচ্ছে therefore v equals to 320 আমি কমন নিই, তাহলে 1 মাইনাস e to the power minus t by 10, এই হচ্ছে আমার ভেলোসিটি v, ঠিক আছে? এটা which is valid for, এটা কোন সময়ের জন্য ভ্যালিড? 0 less or equal t less or equal 5, এইটুকু সময়ের জন্য এটা ভ্যালিড। এখান থেকে আমরা কি করব? আমরা 5 সেকেন্ডে, যেহেতু এটা 5 সেকেন্ডের জন্য ভ্যালিড, 5 সেকেন্ডে যখন 5 সেকেন্ড ইকুয়াল টু 5 তখন v কত, অর্থাৎ ওটা আমরা বের করে নিব। অর্থাৎ প্রবলেম বি এর জন্য যে ইনিশিয়াল কন্ডিশন সেটার জন্য যে v1 দরকার হবে আমরা এখান থেকে পাবো। হ্যাঁ, when দেখি when t equals to 5, v equals to হচ্ছে v কত দাঁড়াবে? v আমি এটাকে v1 দেবো, v1 equals to 320 1 minus e to the power minus 5 by 10, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আসবে 126, তার মানে t যখন 5 v1 হচ্ছে 126। এবার আমরা চলে যাই প্রবলেম বি তে। আমাদের প্রবলেম এ এর সলিউশন হয়ে গেছে, তো প্রবলেম বি, let us consider problem b, let us consider ম্যাম এর সলিউশনটা কিভাবে করলাম ম্যাডাম? v1 এর e to the power তো হাফ আসবে। হ্যাঁ, e to the power হাফ এর মান বের করো, e to the power minus হাফ ক্যালকুলেটর দিয়ে বের করবা, 1 থেকে বিয়োগ করবা, তারপরে 320 এর সাথে গুণ করবা। বুঝছেন? না আমি ভাবছি মনে হয় অন্য কোনো। না না না, এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। let us consider the problem হচ্ছে b, আমরা বি প্রবলেমকে কনসিডার করি। তাহলে বি প্রবলেমে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ছিল? 5 dv by dt equals to 160 minus 5 by 8 v square। এখানে আমরা কাজ করি, এলসিএম নিয়ে নিই, dv by dt 8 কত আসবে? 16, 160 ইন্টু 8 গুণ করলে আসে হচ্ছে 1280 না, মাইনাস 5 ভি স্কয়ার, ঠিক আছে? 1280 না? ওকে, এখন আমরা কাজ করি, 5 দিয়ে ভাগ করে ফেলি উভয় পক্ষকে, তাহলে আমার আসবে dv by dt equals to 256 minus v square upon 8। এখান থেকে আমরা একটা কাজ করি, dv by dt, এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিই, v square minus 256 upon 8। এবার ভেরিয়েবল সেপারেবল করি, dv by v square minus 256 equals to 1 by 8 dt না, 1 by 8 dt, ঠিক আছে? এখন আসো v square minus 256, এটাকে আমরা লিখতে পারি dv by v plus 16 into v minus 16 equals to dt by 8। এখন এইখানে আমাদের কি করতে হবে? যেহেতু দুইটা আমি ফ্যাক্টর পেলাম, এখানে আমি পার্শিয়াল ফ্র্যাকশনের আইডিয়াটা এখানে আমার কাজে লাগানো লাগবে, ঠিক আছে? পার্শিয়াল ফ্র্যাকশন করে এই দুটো ফ্র্যাকশনকে আলাদা করতে হবে।
আমি একটু সাইড নোটে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। যে 1 আপন b প্লাস 16 ইন্টু b মাইনাস 16 আমি ধরবো a বাই b প্লাস 16 প্লাস b বাই b মাইনাস 16, তার মানে হচ্ছে 1 ইকুয়ালস টু a ইন্টু উভয় পক্ষকে b প্লাস 16 ইন্টু b মাইনাস 16 দিয়ে মাল্টিপ্লাই করলে a ইন্টু b মাইনাস 16 প্লাস b ইন্টু b প্লাস 16। তো এ যদি আমি ধরি, ধরো v যদি আমি ধরি 16, a আসবে 0, b আসবে কত, b আসবে 1/32 না। আবার v যদি আমি মাইনাস 16 ধরি তাহলে b 0 আসবে আর a আসবে হচ্ছে মাইনাসের 1/32। তো এখান থেকে আমার যেটা আসবে এখানে 1 আপন b প্লাস 16 ইন্টু b মাইনাস 16 আমার দাঁড়াবে হচ্ছে 1/32, বাইরে রাখলাম সবার দুটাই যেহেতু কমন, a মাইনাস তার মানে হচ্ছে 1/b মাইনাস 16 মাইনাস 1/b প্লাস 16। ঠিক আছে, এখন তাহলে আমি এইটার থেকে আমি কি লিখতে পারি, দেখো এই পাশে আমি চলে আসি, এখানে আমি লিখে ফেলি 1/32 আমি বাইরে রাখলাম, 1/b মাইনাস 16 মাইনাস 1/b প্লাস 16, ডিবিটা বাইরে দিয়ে দিই, ব্যাস ইকুয়ালস টু dt বাই 8। ঠিক আছে, এখান থেকে এলেন পার্শিয়াল ফ্র্যাকশন করে আনলাম। ওকে, এখন ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন যদি করি তাহলে dv বাই v মাইনাস ইন্টিগ্রেশন অফ dv বাই v মাইনাস 16 কত আসবে, 1/32 আমি বাইরে রাখলাম, ln b মাইনাস 16 মাইনাস ln b প্লাস 16 আর হচ্ছে t/8 প্লাস এখানে আমি দিয়ে দিই c2। ওকে, 1/32 এটা আমি লিখতে পারি ln b মাইনাস 16 বাই b প্লাস 16 t/8 প্লাস c2। 32 দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমার আসবে হচ্ছে ln b মাইনাস 16 বাই b প্লাস 16 আর হচ্ছে 40 প্লাস 32 c2। এখন আমি উভয় পক্ষে e নিয়ে নিচ্ছি, তাহলে e ln x আমার হয়ে যাবে x e টু দি পাওয়ার 40 প্লাস 32 c2। হ্যাঁ, এটা আমার আসবে হচ্ছে b মাইনাস 16 বাই b প্লাস 16 e টু দি পাওয়ার আমার আসবে হচ্ছে মাইনাসের 40 প্লাস 32 c2। এটা মাইনাসের, ওকে এখানে সব জায়গায় মাইনাস ছিল, এই জায়গাগুলোতে মাইনাস ছিল। ওকে, এই লাইনের পরে আমি লিখতে পারি b মাইনাস 16 বাই b প্লাস 16 ইকুয়ালস টু c e টু দি পাওয়ার মাইনাস 40। আমি c কাকে ধরলাম, c ধরলাম হচ্ছে e টু দি পাওয়ার 32, c2 কে আমি c ধরে ধরছি। এখন আমি সলভিং ফর v, এখন v এর জন্য সলভ করব। v এর জন্য সলভ করার জন্য আমাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি e টু দি পাওয়ার মাইনাস 40, তাহলে আমার আসবে v মাইনাস 16 equals to v c e to the power minus 40 plus 16 e to the power minus 40। আমার v কমন নেওয়ার জন্য v কে আমার এই পাশে আনতে হবে, v c e to the power minus 40 আর এখানে 16 minus 16 e to the power minus 40 plus 16, তো v যদি কমন নাও তাহলে 1 minus c e to the power minus 40 equals to 16 e to the power minus 40 plus 1, 16 এখানে c ছিল, c তো আমার v দাঁড়াচ্ছে হচ্ছে 16 c e to the power minus 40 plus 1। ওকে, আর এটা আসতেছে হচ্ছে 1 minus c e to the power minus 40। এখন আমরা এখানে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইং দ্য ইনিশিয়াল কন্ডিশন, অ্যাপ্লাইং
the initial condition. Initial condition যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কি আসতেছে, বি সি এর মান কত পাবো? তো ইনিশিয়াল কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে, যেহেতু সি এর মান বের করব। তো when t equals to 5, b approximately 126, হ্যাঁ, ইকুয়াল টু ধরি, সমস্যা নেই। তাহলে এখানে কত আসতেছে দেখো, 126 মাইনাস 16 110, আর এখানে আসবে 126 প্লাস 16 142 ইকুয়ালস টু t5। তাহলে t c e টু দি পাওয়ার 4 5 20 e টু দি পাওয়ার মাইনাস 20। তাহলে আমার c কত দাঁড়াচ্ছে? c দাঁড়াচ্ছে হচ্ছে 110 বাই 142 e টু দি পাওয়ার 20। ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা নিচে যাবে, আবার যদি উপরে ওঠা প্লাস হয়ে যাবে। এই হচ্ছে আমার সি এর মান। এখন এই সি এর মানটা আমি বি তে বসাবো, বসালে পরে আমার সলিউশন আসবে। ওকে, সাবস্টিটিউট করার পর সি এর মানটা যদি সাবস্টিটিউট করি, পুটিং দ্য ভ্যালু অফ সি, পুটিং দ্য ভ্যালু অফ সি ইন 1, পুটিং দ্য ভ্যালু অফ সি, এটা আমি দিয়ে দিই হচ্ছে 1 দিয়ে দিই ইন 1। তো আমি পাচ্ছি হচ্ছে b ইকুয়ালস টু 16, সি এটা হচ্ছে 110 বাই 142 e টু দি পাওয়ার, একটা হচ্ছে 20 আর একটা 40, যোগ করে যদি দেই তাহলে কি আসবে, e টু দি পাওয়ার 20 মাইনাস 40, দুইটা ই সেজন্য পাওয়ারের পরে যোগ করে দিলাম, প্লাস 1, আবার সেম নিচে 1 মাইনাস, এটা আসবে e টু দি পাওয়ার 110 বাই 142 e টু দি পাওয়ার, এখানে মাইনাস 40 আছে আর এখানে 20 আছে, তাহলে 20 মাইনাস 40। এই হচ্ছে আমার required velocity, which is valid when t is greater than 5, which is valid for t is greater than or equal 5। এই হচ্ছে আমার। তাহলে দেখো দুটার সময় ভেলোসিটি দুই রকম হয়ে গেল। 5 সেকেন্ড সময় ভেলোসিটি একরকম ছিল, আর 5 সেকেন্ড পরে প্যারাশুট ওপেন হওয়ার পরে ভেলোসিটি ডিফারেন্ট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে রেট প্রবলেম। আরেকটা প্রবলেম আমরা দেখি, রেট প্রবলেম। আমরা চলে যাচ্ছি হচ্ছে পপুলেশন গ্রোথ। পপুলেশন গ্রোথের উপর আমরা একটা প্রবলেম সলভ করব। তো পপুলেশন গ্রোথ যেটা হচ্ছে কি, যে গ্রোথ অফ এ পপুলেশন ধরে নেওয়া হয় যে এজ এ ফাংশন অফ টি, ঠিক আছে। ধরো গিভেন এ পপুলেশন, একটা পপুলেশনের জন্য given a population so x হচ্ছে x be the number of individuals, x be the number of individuals in it at time t, at time t, x হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস t টাইমে একটা গিভেন পপুলেশনে, আর dx বাই dt দাঁড়াবে কি, dx বাই dt তাহলে হবে রেট অফ চেঞ্জ অফ পপুলেশন, রেট অফ চেঞ্জ অফ পপুলেশন, ঠিক আছে। এখন পপুলেশন এর এক্সাম্পল কি, ধরো পপুলেশন বলতে আমরা হিউম্যান পপুলেশন বুঝি, অ্যানিমাল স্পিসিস, ধরো কোন একটা অ্যানিমাল স্পিসিস, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া কলোনি, এগুলা কিন্তু পপুলেশন, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে যে rate of change of population dx by dt is proportional to কি, to the number of individual in it at any time, অর্থাৎ dx by dt equals to kx, যেখানে k হচ্ছে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। এখন যেহেতু পপুলেশন পজিটিভ, x পজিটিভ এবং ইনক্রিজিং, তাহলে কি dx by dt ও গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। x যেহেতু পজিটিভ, ঠিক আছে, x হচ্ছে পজিটিভ যেহেতু পপুলেশন পজিটিভ এবং এটা ইনক্রিজ করতেছে এন্ড ইনক্রিজিং,
ধরে নেওয়া হচ্ছে যে dx বাই dt ও গ্রেটার দেন 0, মানে তার চেঞ্জ ও গ্রেটার দেন 0 এবং k ইজ গ্রেটার দেন 0। এখন এটাকে যদি আবার ইনিশিয়ালি ধরো টাইম t সময়ে যদি পপুলেশন হয় কি x নট, তাহলে এখান থেকে আমরা ইনিশিয়াল কন্ডিশন পাচ্ছি x t নট ইকুয়ালস টু x নট। তো এই ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে আমরা dx বাই dt কে যদি সলভ করি, আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু x নট e টু দি পাওয়ার k t মাইনাস t নট। এটা এই যে মডেলটা, এটাকে বলা হয় ম্যানথাস মডেল। ঠিক আছে, ম্যানথাস মডেল। তো এই মডেলটায় কি দেখা যাচ্ছে যে এক্সপোনেনশিয়াল হারে পপুলেশনের গ্রোথ হচ্ছে। তো এই মডেলটা হচ্ছে কখনো কখনো কিছু মানে হিউম্যান পপুলেশনের জন্য এটা ছিল অ্যাকুরেট ছিল, বাট যখন কোনো অন্য পপুলেশন ধরো ব্যাকটেরিয়া কলোনির উপরে ফর লং পিরিয়ড অফ টাইমের জন্য এটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, এটা রিয়েলিস্টিক হচ্ছে না। অথবা ডিস্টেন্স ফিউচারে যদি এই মডেলটা অ্যাপ্লাই করা, ফিউচারের জন্য এই মডেল অ্যাপ্লাই করা হয়, এই মডেলটা অ্যাপ্লিকেবল, এতটা রিয়েলিস্টিক হয় না। তো আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে লজিস্টিক ল। ঠিক আছে, যেটাকে বলা হয় লজিস্টিক ল। সেটা হচ্ছে কি যে পার্টিকুলার কোন সিচুয়েশনের জন্য মানে অনেকগুলা কেসে দেখা গেছে যে এই মডেলটা এটা হচ্ছে রিয়েলিস্টিক। তো সেই মডেলটা কি dx বাই dt ইকুয়ালস টু kx মাইনাস ল্যামডা x স্কয়ার। তো আমরা এই মডেলটা নিয়ে এখন কাজ করব। আমি চলে যাচ্ছি এক্সাম্পলে। এই মডেলটা ম্যাম নেক্সট এক্সাম্পল ক্লাসে বলেন, যে ভালো হতো। বুঝি নাই। এতটুকুই থাক। এই শেষ করে একটা অঙ্ক করছি মাত্র, এই অঙ্কটা শেষ। হ্যাঁ, একটা অঙ্ক করি। এই অঙ্কটা শেষ করে দিচ্ছি। The population X of a certain city satisfies the logistic law. লজিস্টিক লকে স্যাটিসফাই করতেছে এবং সেই লটা কি dx বাই dt ইকুয়ালস টু 1 বাই 100 x মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার 8 x স্কয়ার। অর্থাৎ k হচ্ছে 1 বাই 100, ল্যামডা হচ্ছে 1 বাই 10 টু দি পাওয়ার x স্কয়ার, where time t is measured in years। এখানে টাইম টি হচ্ছে মেজার করা হচ্ছে ইয়ার্স এ। given that the population of this city is 1 lakh in 1980। 1980 সালে জনসংখ্যা ছিল 1 লাখ। তো এইখানে যে তোমাকে দিল, এটা কিন্তু তোমাকে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিল যে টি যখন 1980 তখন তোমার এক্স হচ্ছে পপুলেশন হচ্ছে এত। তো আমাদের বের করতে হবে ডিটারমিন the population as a function of t, অর্থাৎ আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা আসবে x in terms of t এই আকারে। হ্যাঁ, as a function of t as a function of time for t is greater than 1980। 1980 সালের যে মানে বেশি ওই সময়টাতে আমাদের জনসংখ্যা বের করতে হবে। ইন পার্টিকুলার answer the following questions. Question গুলো কি? Number 1, what will be the population in 2000? What will be the population
in 2000. Number 2, in what year? In what year? কত সালে? হ্যাঁ, কোন সালে? In what year does the 1980 population double? Population ডাবল কত সালে? 1980 সালের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা ডাবল হবে। তো এই দুইটা প্রশ্নের আনসার আমরা কখন পাবো? যখন পপুলেশন, আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করব x ইন টার্মস অফ t, অর্থাৎ x কে ফাংশন অফ t আকারে আমরা যখন বের করব, দেন আমরা এই দুইটা ওই ইকুয়েশন থেকে, ওই সলিউশন থেকে আমি এই দুইটার মান পাবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি সলিউশনে। এখানে ফর্মুলেশনের দরকার নেই, অলরেডি তোমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিছে, ঠিক আছে? তো সলিউশন, আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে dx বাই dt 1/100 x minus 1/10 to the power 8 x square। তো আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমি এটাকে লিখতে পারবো 10 to the power minus dx by dt হচ্ছে 10 to the power minus 8x minus 2x 10 to the power minus 8 x square। এটা হচ্ছে আমার dx by dt। আর আমার হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে x 1980 equals to 1 lakh। হ্যাঁ, 1 লাখ। ওকে, এখন আমি চলে যাই, এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি। তো dx by dt আমার আছে dx by dt equals to 10 to the power minus 2x minus 10 to the power minus 8x square। ভেরিয়েবল যদি আমি সেপারেবল করি তাহলে কি আসে? dx by 10 to the power minus 2x minus 10 to the power minus 8x square equals to dt। তো এখান থেকে dx 10 to the power minus 2x যদি আমি কমন নিই, আমার আসে হচ্ছে 1 minus 10 to the power minus 6 x equals to dt। এখন তাহলে এখান থেকে আমি দুটো ফ্যাক্টর পাচ্ছি, 10 to the power minus 2x square আর 1 minus 10 to the power minus 6x। এই দুটো ফ্যাক্টরকে আমার কি করতে হবে? আমার ওই পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে এটাকে আলাদা করতে হবে। আমি আবার এখানে পার্শিয়াল ফ্র্যাকশনটা আমি দেখাচ্ছি। এখানে let 1 by 10 to the power minus 2x into 1 minus 10 to the power minus 6x equals to a by 10 to the power minus 2x plus b by 1 minus 10 to the power minus 6x। তার মানে 1 আসতেছে হচ্ছে 1 equals to a into 1 minus 10 to the power minus 6x plus b into 10 to the power minus 2x। কি করলাম? ওই পক্ষকে 10 to the power minus 2x into 1 minus 10 to the power minus 6x দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো আমি যদি x equals to 10 to the power 6 ধরি তাহলে কিন্তু a0 আসে। দেখো 10 to the power minus 6 into 10 to the power plus 6, এটা আসবে হচ্ছে 1 minus 1 0, তার মানে a0। তাহলে a0 পাচ্ছি। আর b কত পাবো? 1 equals to b into 10 to the power minus 2 into 10 to the power 6। তার মানে b হচ্ছে পাচ্ছি 1 equals to b into 10 to the power 4। তার মানে b equals to আসছে 1 by 10 to the power 4 equals to 10 to the power minus 4। তাহলে b এর মান পেলাম 10 to the power minus 4। এখন a এর মান বের করি। যদি x 0 ধরি, x যদি 0 ধরি তাহলে b আসবে 0, আর তাহলে a আসবে কত? a আসবে হচ্ছে 1। ওকে, তাহলে আমার পার্শিয়াল ফ্র্যাকশন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে 1 upon 10 to the power minus 2x 1 minus 10 to the power minus 6x equals a হচ্ছে 1, তাহলে 1 by 10 to the power minus 2x plus 10 to the power minus 4 1 minus 10 to the power minus 6x। ওকে, আমার সাইড নোট শেষ, এখন এখানে চলে আসি। ওকে, এটাকে আমি যদি রিঅ্যারেঞ্জ, এটাকে যদি লিখি আমি কি লিখবো? 1 by 10 to the power minus 2x plus 10 to the power minus 4 1 minus 10 to the power minus 6x বাইরে দিয়ে দিলাম dx equals to dt। এখান থেকে আমার এটা আসে হচ্ছে 100 by x plus 10 to the power minus 4 1 minus 10 to the power minus 6x dx equals to dt। 100 আমি যদি কমন নিয়ে নিই, 100 কমন লাগবে 1 by x plus 100 কমন হলে এখানে কিন্তু আমার আসবে 10 to the power minus 6, কারণ আছে 10 to the power minus 4। আমি 100 কমন নিয়ে নিলাম, তাহলে আরো মাইনাস 2 এখানে কিন্তু পাওয়ারের সাথে যোগ করতে হবে। তাহলে আসবে কত? 1 minus 10 to the power minus 6x
dx equals to dt। ওকে, এখন আমি এখানে কি করব, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং। ম্যাম ম্যাথগুলো তো ম্যাম অনেক বড়, এগুলো পরীক্ষায় কিভাবে আসবে? অনেক বড় না, তোমরা পারবা, 10-15 মিনিট লাগবে আর কি সলভ করতে। মাথার উপর দিয়ে যাচ্ছে ম্যাম, সবকিছু মাথার উপর দিয়ে। আচ্ছা, ক্লাসটা শেষ করি। জি ম্যাম। ওকে, এখন ইন্টিগ্রেটিং, এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আসবে কত, 100। এটা হবে dx বাই x, ইন্টিগ্রেশন অফ dx বাই x হচ্ছে ln x, তারপর হচ্ছে মাইনাস ln 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6x, আর এখানে আসবে dt জায়গায় আসবে t, t প্লাস আমি এখানে দিয়ে দিই c1 কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এখন এটা হচ্ছে দেখো, তুমি এটাকে 10 ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার মাইনাস 6 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6x, এটাকে ইন্টিগ্রেশন কিভাবে করলাম, ধরো 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6x কে ধরলাম আমি z, তো এখানে কি আসবে, মাইনাস এর 10 টু দি পাওয়ার মাইনাস 6 dx ইজ ইকুয়াল টু dz, তো dx দাঁড়াবে হচ্ছে কত, 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 dx আমার দাঁড়াচ্ছে হচ্ছে dz। তো এই দেখো মাইনাস, সেজন্য কি আসছে আমার ইন্টিগ্রেশন অফ dx বাই x হচ্ছে ln x, তো ln x dz by মাইনাস z ln আসলো। 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6x, এই যে এখানে প্লাস, এখানে ছিল প্লাস, এখানে একটু মাইনাস হয়ে গেছে। ওকে, এখন এই যে 100 দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করি, আর আমরা এখানে লিখতে পারি ln a মাইনাস ln b ln a বাই b ln x আপন 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6x ইকুয়ালস টু, এটা আসবে হচ্ছে t বাই 100 প্লাস c1 বাই 100। এখন আবার আগের অঙ্কের মতো আমি যদি উভয় পক্ষে ই নিই, তাহলে আমার আসবে হচ্ছে এই যদি নিই তাহলে আসবে ln, সরি ln টু উঠে যাবে, আমার আসবে হচ্ছে x বাই 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6x equals to e to the power t by 100 plus c1 by 100, এখান থেকে আমি লিখতে পারি x upon 1 minus 10 to the power minus 6x equals to c e to the power t by 100। এখন আমরা x এর জন্য সলভ করতে হবে, কারণ আমাদের টার্গেটটা কি x in terms of t এভাবে লেখা। তো solving for x, solving for x, এটা কি করতে হবে, আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করে x x কমন নিয়ে তারপরে আমরা লিখবো। তাহলে সেভাবে যদি করি তাহলে আমাদের আসবে, এটা দেখাচ্ছি না, এটা ইজি একটা ক্যালকুলেশন, x is equal to আমাদের আসবে হচ্ছে c e to the power t by 100 upon 1 plus 10 to the power minus 6 c e to the power t by 100। ওকে, এখন আমাদের কি করতে হবে, অ্যাপ্লাইং দ্য ইনিশিয়াল কন্ডিশন। এটাকে কিন্তু এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে x এর জন্য আমরা সলভ করেছি, ঠিক আছে। ওকে, অ্যাপ্লাইং দ্য ইনিশিয়াল কন্ডিশন, অ্যাপ্লাইং দ্য ইনিশিয়াল কন্ডিশন। অ্যাপ্লাইং দ্য ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন যদি আমি অ্যাপ্লাই করি, অর্থাৎ কি, when t equals to 1980 x equals to হচ্ছে 10 to the power 5 মানে 1 লাখ আর কি। তো সেটা যদি করি তাহলে আমাদের কত আসতেছে দেখো, 10 to the power 5 বসাই আমরা এখানে, 10 to the power 5 x এর জায়গায়, আর হচ্ছে c তো আমরা বের করব e to the power 1980 100 দিয়ে ভাগ করলে পরে 19.8 হবে, 19.8 বাই 1 plus 10 to the power minus 6 c e to the power 19.8। এখন এখান থেকে আমরা c এর মান বের করব। এখান থেকে আমাদের c এর মান যেটা বের হবে, c equals to, আমি দেখা দিব কিভাবে c বের করতে হবে।
দিলে ভালো হয় না। দিলে ভালো হয় না? ওকে, তাহলে আমি একটা কাজ করি, এই ক্যালকুলেশনটা আমাকে সি এর মান বের করতে হলে আমি যদি এইখানে বসাই তাহলে এইখানে যদি বসাই, সি তো একটা জায়গায় আছে, আমার সি এর মানটা বের করা ইজি হবে। তাহলে আমি এইখানে বসাচ্ছি, এখানে আমি তাহলে যদি বসাই এক্স হবে 10⁵, ঠিক আছে? 10⁵, 1 minus 10⁻⁻6 into 10⁵, এই যে x এর জায়গায় 10⁵ বসিয়েছি, সি ই টু দি পাওয়ার 1980 এখানে যদি বসাই তাহলে ডিভাইডেড বাই 100 19.8 হবে। হ্যাঁ, ওকে, এখন আসো এখান থেকে 10⁵ এখানে আসবে 1 minus 10⁻⁻1, এটা পাওয়ার পরে যোগ করলাম, সি ই টু দি পাওয়ার 19.8, 10⁵, এখানে আসবে 1 minus 1/10, হ্যাঁ, c e to the power 19.8, এটাকে আমি যদি এলসিএম নেই 10, এখানে আসবে 9, হ্যাঁ, 10 minus 1 9, এরপর আসবে 10⁵ equals to c into e to the power 19.8, তাহলে আমার আসতেছে হচ্ছে এই 10টা যদি উপরে আনি আমার হবে 10⁻6, 10⁻6/9 equals to c e to the power 19.8, তাহলে আমার সি কত দাঁড়াবে? therefore সি দাঁড়াচ্ছে হচ্ছে 10⁻6 upon 9 into e to the power 19.8, এই হচ্ছে সি এর মান। ওকে, আমরা সি এর মান কোথায় বসাবো? আমরা এই যে এখানে সি এর মানটা বসাবো। এখানে আমরা যদি সি এর মানটা বসাই তাহলে কি আসে? x is equal to, putting the value of c in equation, এটাকে আমি 1 দিয়ে দিই, এটাকে যদি আমি ইকুয়েশন 1 দেই, putting the value of c in equation 1, putting the value of c, the value of c in equation 1, okay. X equals to আমরা যদি হচ্ছে c e to the power t by, c হচ্ছে 10⁻6, 9 into e to the power 19.8, আর হচ্ছে e to the power t by 100। ম্যাম এখানে সি এর মান তো ম্যাম এমনিতেই বের করা যাবে, তো ওই মানটা বসিয়ে দিলে হবে না? ই টু আমি দি তো সি এর মান বের করলাম, সি এর মান আমি এইখানে বসানো যাবে, এইখানে বসাইতে হবে। বুঝছি ম্যাম, মানে বাট আপনি ম্যাম এই ইকুয়েশনটাই বসিয়ে দিচ্ছেন ম্যাম, কিন্তু এটাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করে যে মানটা আসবে ওইটা বসিয়ে দিলেও তো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বসিয়ে দিলে হবে। তুমি এই যে 9 * 19 একটা সংখ্যা আসবে, হ্যাঁ ম্যাম। সংখ্যা আসলে পরে ওই সংখ্যাটা তুমি এখানে বসায় তখন ওই সংখ্যা দিয়ে তোমাকে ওই যে ক্যালকুলেশনটা করতে হবে। সংখ্যা দিয়ে তোমাকে যে ধরো এখানে সি এর একটা মান আসবে, এখানে একটা মান আসবে, তখন তোমাকে এটাকে একত্রে করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমি এখানে বসাচ্ছি এটা, তারপর হচ্ছে 1 plus 10⁻⁻6, 10⁻⁻6, তারপর হচ্ছে 10⁻6 into 9/19 e to the power 19.8, তারপর হচ্ছে e to the power t by 100, এটাকে ক্যালকুলেশন করার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে 10⁻6, 1 plus 9 e to the power 19.8 minus t by 100, ব্যাস এই হচ্ছে আমার x। এটা ক্যালকুলেশন করতে পারবে যে এখানে 10⁻6 10⁻6 ক্যান্সেল হয়ে যাবে, যোগ বিয়োগ করে নিচে দিয়ে তারপরে এই রেজাল্টটা আসবে। অথবা ওই যে একজন যে বলছে যে ক্যালকুলেটর দিয়ে ওটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমার x পেয়ে গেলাম, তাহলে আমার এই হচ্ছে রেজাল্ট যে which is the required function, যেটা কি যে পপুলেশন ইন টার্মস অফ টাইম t, x হচ্ছে আমার পপুলেশন। তাহলে এই ইকুয়েশনটা আসলে এই ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে this gives the population, this gives the population x as a function of t, as a function of time, এবং সেই টাইমটা বলা ছিল t is greater than 1900,
1980 সালের চেয়ে বেশি সময়ের জন্য এটা জনসংখ্যা। এখন আসো কোশ্চেন নাম্বার 1। সেখানে বলা হচ্ছে যে টি যখন 2000 সালে জনসংখ্যা কত, তাহলে এটার জন্য আমাদের খুব ইজি, আমরা এখানে কি করবো, টি এর জায়গায় 2000 সাল বসাবো, ঠিক আছে। তো এক্স শুধুমাত্র সব ঠিক আছে, 1 + 9 e⁻, 19.8 - 2000/100 বসানোর পর বাই ইউজিং ক্যালকুলেটর তোমরা ভ্যালু যেটা পাবা সেটা হচ্ছে 11, একটু হেল্পের হতে পারে, হ্যাঁ, 495। ব্যাস, এর জন্য অ্যাপ্রক্সিমেটলি দিলাম, এটা ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলবা। এবার আসো নাম্বার 2, বলছে যে কত সালে 1980 সালের যে জনসংখ্যা তার দ্বিগুণ হবে, তার মানে এক্স এই জায়গায় আমরা বসাবো দ্বিগুণ ইনটু 1980 সালের জনসংখ্যা, এটা ছিল 10⁵ equals to 10⁶ divided by 1 plus 9 into e⁻, 19.8 minus t/100। ওকে, এখন এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, 1 + 9 e⁻, 19.8 minus t/100 equals to 10⁶/2 into 10⁵। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9 e⁻, 19.8 minus t/100 equals to, এখানে আসবে কত, 10/2 5, 5 - 1 4, হ্যাঁ 4, এই 1 এই পাশে নিলাম, এটা রেজাল্ট 5 - 1 4, তার মানে আমি পাচ্ছি e⁻, 19.8 minus t/100 equals to 4/9। এখন আসো চলে যাচ্ছি, আমরা এখানে কি করব, ln e 19.8 minus t/100 equals to ln 4/9। ln এবং e দুটা একটা ইনভার্স, সেজন্য কিন্তু আমরা e ln x যেমন x লিখতে পারি, তেমন হচ্ছে ln e ও হচ্ছে ln ex, e ln x equals to x যখন x is greater than or equal 0, আর ln e ln x ln ex, ঠিক আছে, ln e⁻x equals to, এটাও x, এটা হচ্ছে for all x এর জন্য এটা সত্য। এই দুটো ফর্মুলা মনে রাখতে, এটা ক্যালকুলেশন কোনো দরকার নেই। তো আমি আবার কি করলাম, যেহেতু ই আছে, আমার ই এর পাওয়ারে হচ্ছে ভেরিয়েবল, এইখানে ভেরিয়েবল, সো আমাকে লন নিতে হবে, তাহলে আমি এটার ভেরিয়েবলের মান বের করতে পারবো না। লন নিলাম, তো এখানে আসবে হচ্ছে ln ex, এটা আসবে 19.8 minus t/100, এটা ক্যালকুলেটর দিয়ে বের করে নেবা 4/9। আমি লাস্টে যেটা হবে t equals to কত দাঁড়াবে, t equals to 100 19.8 minus ln 4/9, এটা ক্যালকুলেটর দিয়ে করার পর যেটা আসবে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 2061। 2061 সালে জনসংখ্যা 1980 সালে দ্বিগুণ হবে। এটা কিভাবে, যে লজিস্টিক লটা ওই সিটির দেয়া আছে সেই ল অনুসারে। ওকে, রেকর্ডটা অফ করে দাও।